সালাম আলাইকুম। তোমাদের মারুফ ভাইয়া আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাসে আজকে। এর আগে তোমাদের ক্লাস করাইছিলাম বেসিক ইলেকট্রনিক্সের তৃতীয় অধ্যায়। তো আশা করি সবাই ভালো আছো। তো অনেক গরম, তো তোমরা সবাই রেডি হও, আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করাবো। চতুর্থ অধ্যায় হচ্ছে বিভিন্ন ধরনের ডায়োড। চতুর্থ অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এর যে বিশেষ বিশেষ জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। এগুলো যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই এই অধ্যায়টা তোমরা আয়ত্ত করতে পারবা। তো আমরা চলো ক্লাস শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে বিশেষ ধরনের ডায়োড। বিশেষ ধরনের ডায়োড। হ্যাঁ, দেখো আমি অনেকগুলো ডায়োডের চিত্র রাখতেছি, তোমরা এগুলা হ্যাঁ আচ্ছা তোমরা আজকে আমাদের বেসিক ইলেকট্রনিক্স ক্লাস হবে। বেসিক ইলেকট্রনিক্স বিশেষ ধরনের ডায়োডের আমাদের আজকে দেখো বেশ কিছু জিনিস লিখে দেবো, এগুলো তোমরা আগে লিখে নাও। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু বুঝবা না। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তোমাদের যে জিনিসগুলো আমি লিখে দেবো এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এর আগে দেখো আমরা ডায়োডের চিত্র দেখছিলাম এরকম। এটাকে বলা হয় ডায়োড, এটাকে বলা হয় অ্যানোড অর্থাৎ পজিটিভ, এটাকে বলা হয় ক্যাথোড অর্থাৎ নেগেটিভ। তাহলে যে তোমরা দেখলা, এরপর দেখো জিনার ডায়োড। জিনার ডায়োডের চিত্রটা এরকম একটু বাঁকা, এদিকে একইভাবে অ্যানোড আর ক্যাথোড কখনো চেঞ্জ হয় না, তোমরা তো জানোই সব। শুধুমাত্র এটা দেখানোর কারণ বিভিন্ন ধরনের ডায়োড যেহেতু অধ্যায়ের নাম, তার মানে বিভিন্ন ধরনের ডায়োড আমাদেরকে চিনতে হবে যে কোনটা কি ডায়োড। তাহলে এটা কি ডায়োড? ডায়োড এটা শুধু ডায়োড, এটা হচ্ছে জেনারেল ডায়োড বা শুধু ডায়োড বা জেনারেল ডায়োড বলা হয় এটাকে। এটা জিনার ডায়োড। এবার দেখো তোমরা যেখানে এলইডি দেখছো, এলইডির একটা প্রতীক আছে। এলইডির প্রতীকটা এমন, এটা এলইডির প্রতীক, বুঝছো সবাই? এরপর আরো কিছু ধরনের ডায়োড আছে, এগুলো তোমাদের দেখাবো। দেখো এটা একটা ডায়োড, প্লাস এটা মাইনাস, এটাকে বলা হয় টানেল ডায়োড। কি ডায়োড ভাই? এটাকে বলা হয় টানেল ডায়োড। আরো কিছু ডায়োড আছে দেখো, এটা কি বলা হয়? প্লাস, এটা মাইনাস, এটাকে বলা হয় ভ্যারাক্টর ডায়োড। এরপর ভ্যারাক্টর ডায়োড দেখলে আমি ফটো ডায়োড দেখবো। হ্যাঁ, ফটো ডায়োডটা কেমন দেখো, এটা ঠিক ফটো ডায়োডটা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটাকে বলা হয় ফটো ডায়োড। এরপর একটা আছে স্টেপ রিকভারি ডায়োড। এটা কোথায় দেখবো? এটা এই জায়গায় দেখো, এটাকে বলা হয় অ্যানোড, এটাকে বলা হয় ক্যাথোড, এটাকে বলা হয় স্টেপ রিকভারি ডায়োড। আশা করা যায় সবাই বুঝছো ভাই। দেখো এখানে তোমাদের যে জিনিসগুলো বুঝাইলাম, দেখো অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন ধরনের ডায়োড ইলেকট্রনিক্সের। তো আমরা বিভিন্ন ধরনের ডায়োড দেখলাম, এই ডায়োডগুলো আমাদেরকে চিনতে হবে এবং মনে রাখতে হবে। এগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের যতগুলা জিনিস আছে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। দেখো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, এগুলো আমরা করাবো। তার আগে আমি দেখালাম তোমাদের বিভিন্ন ধরনের ডায়োড।
তো বিশেষ ধরনের ডায়োড বা বিভিন্ন ধরনের ডায়োড, প্রথমটা হচ্ছে এলসিডি। এলসিডি হচ্ছে রিকুয়েস্ট ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি মিনস লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা অনেক ইম্পর্টেন্ট, যেমন রাখতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে এলইডির পূর্ণরূপ, পরীক্ষায় আসে অনেক সময় এলসিডি এলইডি পূর্ণরূপগুলা। লাইট ইমিটিং ডায়োড, এটা হচ্ছে শুধু জেনারেল ডায়োড বা সাধারণ ডায়োড বা হচ্ছে শুধু ডায়োড। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি যে একটা ডায়োডের এই প্রান্তটাকে বলা হয় অ্যানোড প্রান্ত, এটাকে বলা হয় ক্যাথোড প্রান্ত। অ্যানোডটা হচ্ছে পজিটিভ প্রান্তকে অ্যানোড বলা হয় এবং নেগেটিভ প্রান্তকে ক্যাথোড বলা হয়। তাহলে এটা হচ্ছে জেনারেল ডায়োড। তোমাদের চিত্রগুলো মনে রাখতে হবে যে কোনটা কোনভাবে থাকে। এটাকে শুধু বলা হয় জিনার ডায়োড, এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। এরপর দেখো এটা এটা হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োডটা কি, ভিতর থেকে বাহির থেকে আলোটা কোথায় ঢুকতেছে, ডায়োডের ভিতরে ঢুকতেছে, এইভাবে মনে রাখতে পারবা। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এটা কি ডায়োড, এটা হচ্ছে এলইডি, এই যে লিখে দিচ্ছি এলইডি। এলইডি হচ্ছে এলইডির প্রতীক, বুঝছো? এরপর দেখো এটা ডায়োড টানেল ডায়োড। এর ডায়োডটা হচ্ছে কি পজিটিভের দিকে সবসময় বা কিসের দিকে, অ্যানোডের দিকে সবসময় টানবে, এটাকে বলে টানেল ডায়োড। এটা হচ্ছে ভ্যারাক্টর ডায়োড। এটা কি স্টেপ রিকভারি ডায়োড। এই ডায়োডগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, আশা করা যায় সবাই বুঝছো। দেখো এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। এই তোমাদের ডায়োডগুলো, বিভিন্ন ধরনের ডায়োড আছে, এগুলো সবাই মনে রাখার চেষ্টা করবা। এরপর আমরা চলে যাব আমাদের রচনামূলক প্রশ্ন যেগুলো আছে এগুলাতে। তাহলে দেখো আজকে আমরা পড়বো জিনার ডায়োডের ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজেশন কি বা ভোল্টেজ স্টেবিলাইজার কি। এটাকে বলা হয় লোড, এটা হচ্ছে জিনার ভোল্টেজ, এরপর এটা হচ্ছে ভি ইনপুট, এটা রেজিস্ট্যান্স, এরপর দেখি যাবে কারেন্টটা যাবে। এরপর দিয়ে কারেন্টটা কি হবে ভাই, এই যে কারেন্টটা আসতে, এটা জিনার কারেন্ট, জিনার ভোল্টেজ, পাশে যাবে জিনার কারেন্ট, আর এটা লোড, এটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ। ঠিক আছে, লিখে দিই। আই জেড হচ্ছে জিনার কারেন্ট, ভি জেড হচ্ছে জিনার ভোল্টেজ, ভি ইন হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভি আউটপুট হচ্ছে আউটপুট ভোল্টেজ। আশা করা যায় সবাই বুঝছো। আর আর তো জানোই তোমরা কি, আর তো রেজিস্ট্যান্স। দেখো প্রশ্নটা হচ্ছে কি, বইয়ের তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটের কার্যপ্রণালী। জিনার ডায়োড ব্যবহার করে, জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার কার্যপ্রণালী, বুঝছো? জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার কার্যপ্রণালী। তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন হচ্ছে কি, জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটের কার্যপ্রণালী চিত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। প্রশ্ন যদি বুঝো তাহলে তোমরা উত্তর করতে পারবা, আর প্রশ্ন যদি না বুঝো তাহলে উত্তর করতে পারবা না। এই জন্য তোমাকে মূল কাজ হচ্ছে তোমার প্রশ্ন বোঝা, বুঝছো? তা দেখো তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজার কার্যপ্রণালী। তাহলে ভোল্টেজ স্টেবিলাইজার কি, ভোল্টেজ স্টেবিলাইজার যদি বুঝতে পারো তাহলে তুমি পারবা। ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে ভোল্টেজকে স্থির মানে রাখা। ভোল্টেজের কোথায় রাখা, একটা স্থির মানে রাখা। ভোল্টেজ স্থির মানে যদি রাখতে পারো তাহলে তুমি ভোল্টেজ স্টেবিলাইজার মাধ্যমে কারেন্ট প্রবাহিত করতে পারবা একটা চিত্রের মাধ্যমে, বুঝছো? তাহলে দেখো আমরা একটা চিত্র আঁকছি, এটা ভোল্টেজ স্টেবিলাইজার চিত্র। এখানে দিছি ইনপুট, এটা রেজিস্ট্যান্স বাধা আছে, এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা যায়, দেখো এখানে বাধা আছে না একটা, এখানে হচ্ছে জিনার ভোল্টেজ, জিনার কারেন্ট, এবং এটা হচ্ছে জিনার কারেন্ট, এটা হচ্ছে লোড। তাহলে এই লোডটাকে আমরা কিভাবে চালাতে পারবো বা কিভাবে কাজে লাগাতে পারবো, এটা আমাদের কাজ, বুঝছো? তাহলে দেখো ভোল্টেজ স্টেবিলাইজার, তাহলে ভাই কি বললাম, ভোল্টেজ স্টেবিলাইজার হচ্ছে ভোল্টেজকে নির্দিষ্ট মানে স্থির রাখা, বুঝছো? তাহলে দেখো এখানে আমাদের জিনার ভোল্টেজ ব্যবহার করে, মানে এই যে ভোল্টেজটা আছে এটা ভোল্টেজ ব্যবহার করে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার কার্যপ্রণালী আমরা করতে পারি। দেখো আমরা জানি ভাই কি, প্যারালালের ভোল্টেজ সমান থাকে, তাই না? তাহলে প্যারালালের ভোল্টেজ সমান থাকে, কিন্তু এখানে এটা
আর এইটা, এই দুইটা কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় না আছে না? তাহলে এটার ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, এটার ভোল্টেজ কিন্তু 10 ভোল্ট হবে, তাই কিনা? হবে। কিন্তু আমরা দেখো তো এখানে একটা কি আছে, এখানে একটা বাধা আছে। কি আছে? বাধা আছে, যেখানে কিছু পরিমাণ হইলেও ভোল্টেজ ড্রপ করবে। কি করবে? ভোল্টেজ ড্রপ করবে। ভোল্টেজ ড্রপ যদি করে তাহলে কি করতে পারবে না? ওই জায়গায় ভোল্টেজ সমান হতে পারবে না। এই জায়গায় ভোল্টেজ ড্রপ করলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হবে? হবে না। কারণ এই ভোল্টেজটা, যে ড্রপকৃত ভোল্টেজটা, এটা যদি আমরা এই ইনপুট ভোল্টেজ থেকে বাদ দেই তাহলে আমরা কি পাবো? জিনার ভোল্টেজটা পাবো, বুঝছো? তাহলে জিনার ভোল্টেজ যদি পাই আমরা, তাহলে জিনার কারেন্ট পাবো, তাই কিনা? কারণ দেখো এই যে এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট, এই দুইটা কারেন্ট যোগ করে আমরা কি টোটাল কারেন্টটা পাবো, তাই কিনা? অবশ্যই। তাহলে এই কারেন্ট আমরা কিভাবে বের করব বলো দেখি? তাহলে এই কারেন্ট আমরা বের করব, ভি ইনপুটের যে ভোল্টেজটা আছে, ভি জেড যদি আমরা বের করতে চাই, তাহলে ভি ইনপুটের যে ভোল্টেজটা আছে মাইনাস কি করতে হবে? এই যে এখানকার ভোল্টেজ ড্রপের যে ভোল্টেজটা আছে সেটা তোমাকে বের করতে হবে, দেন মাইনাস করতে হবে। তাহলে দেখো ভিজেড এর ভোল্টেজ কোনটা? তাহলে ভিজেড এর ভোল্টেজ হচ্ছে ইনপুটের ভোল্টেজ মাইনাস ভি ড্রপ, অর্থাৎ এই যে ড্রপকৃত ভোল্টেজটা যেটা আছে, তাহলে আমরা ভিজেড এর ভোল্টেজ পাবো। এখন ভিজেড এর যদি ভোল্টেজ পাই, তাহলে এখানে যদি ভোল্টেজ পাই, তাহলে এখানে কারেন্ট পাবো না আমরা? হ্যাঁ পাবো, অবশ্যই। কেন পাবো না? পাবো। তাহলে দেখো এখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট আমরা কিন্তু বলতে পারি যে এইটা কারেন্ট যোগ করলে টোটাল কারেন্টটা হবে, ঠিক আছে? তাহলে টোটাল ভোল্টেজ, টোটাল কারেন্ট আমরা বের করতে, যদি টোটাল ভোল্টেজ দেওয়া থাকে, রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, তাহলে আমরা কারেন্ট বের করতে পারবো না? পারবো। তাহলে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ কি বললাম? যে তোমার লোডকে কিভাবে চালাইতে পারি আমরা, বুঝছো? তাহলে এটাই বলছিলাম যে এটাকে আমাদেরকে ভোল্টেজ স্টেবিলাইজার মানেই হচ্ছে তোমার কি, একটা নির্দিষ্ট মানে স্থির রাখা, একটা নির্দিষ্ট মানে ভোল্টেজ কি রাখা? স্থির রাখা, বুঝছো? তাহলে দেখো ভি ইনপুটে আমরা যত পরিমাণ ভোল্টেজ দিব, ভি আউটপুটে কিন্তু সেম পরিমাণ ভোল্টেজ পাবো না। কারণ কি, এখানে আর এই জায়গাটাতে ভোল্টেজ কিছু পরিমাণ হলো ড্রপ হবে, কিন্তু আমরা লোডকে চালাতে পারবো কিনা? অবশ্যই আমরা লোড চালাতে পারবো। কারণ এখানে যে ভোল্টেজটা দেওয়া হবে, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হলেও এখানে আমরা ভোল্টেজ পাবো। এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি হবে? সমান হবে। যেহেতু দুই জায়গার ভোল্টেজ সমান, তাহলে আমরা কি করতে পারবো? দুইটা কারেন্টকে সমান বলতে পারবো? পারবো না। তাহলে এখানে ভোল্টেজ আর এখানে ভোল্টেজ সমান, এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে আমরা এটা কারেন্ট সমান বলতে পারবো। দেখো এখানে আইজেড আছে, এখানে আইজেড আছে, এখানে কিন্তু 1 2 নেওয়া হয় নাই। এখানে দুই জায়গায় কারেন্টটা সমান দেওয়া হয়েছে। দুই জায়গায় কি করা হয়েছে? দুই জায়গার কারেন্টটা সমান দেওয়া আছে। তাহলে কি হবে না, এই জায়গার কারেন্ট দুইটাই কি হবে? সমান হবে, এবং ভিজেড এর মানগুলোও কি হবে? সমান হবে, কারণ প্যারালাল ভোল্টেজগুলো সমান হয়। তাহলে যে লোডের আড়াআড়িতে ভোল্টেজ আছে, এটা স্থির রাখতে চাও, লোডের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে এটাকে যদি স্থির রাখতে চাও, এই স্থির রাখাটাই হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। তাহলে তোমরা ভাই কিভাবে লিখবা? তোমরা প্রথমে লিখবা, এখানে চিত্র রাখবা, চিত্র তো সবকিছু বুঝতেছো, যে আইজেড জিনার কারেন্ট, ভিজেড জিনার ভোল্টেজ, ভি ইনপুট ইনপুট ভোল্টেজ, ভি আউটপুট ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। এবার কি বলছে? জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজারের কার্যপদ্ধতি ব্যবহার করতে হবে। এরকম একটা চিত্র আঁকবা। আঁকার পর তোমরা যে বললাম তো, তুমি লিখবা এভাবে যে ভোল্টেজ স্টেবিলাইজেশন কি? ভোল্টেজ স্টেবিলাইজেশন হচ্ছে যে ভোল্টেজকে স্থির রাখার একটা প্রক্রিয়া। তাহলে আমরা প্রয়োজন মতো ভোল্টেজের নির্দিষ্ট যদি জিনার ভোল্টেজ গঠন করতে চাই, তাহলে কি করব? প্রথমে হচ্ছে ভোল্টেজটা কি করব? এখানে ড্রপকৃত ভোল্টেজটাকে আমরা ভি ইনপুট ভোল্টেজ বা ইনপুটের যে ভোল্টেজটা আছে, এই ইনপুটের ভোল্টেজটা থেকে আমরা বাদ দিব। বাদ দিলে কি পাবো? জিনার ভোল্টেজটা আমরা পেয়ে যাবো। আর জিনার ভোল্টেজ পাওয়া মানে কি? লোডের ভোল্টেজ পাওয়া, কারণ এটা আড়াআড়িতে আছে, এই জন্য আমরা দুইটা ভোল্টেজ সমান বলতে পারবো। যেহেতু দুইটা ভোল্টেজ সমান বলতে পারবো, আর এখানে কোনো কি নাই? রেজিস্ট্যান্স নাই। এখানে কোনো কি নাই? রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ এখানে কোনো বাধা হবে না। যেহেতু এখানে কোনো বাধা হবে না, সমান বলতে পারবো, এই জন্য কি হবে? কারেন্ট দুটো সমান হবে। তারপরে আমরা বলতে পারবো প্যারালাল ভোল্টেজ সমান হওয়ার কারণে কি হবে? ভোল্টেজগুলা সমান হবে। এটা ভোল্টেজ এবং এটা ভোল্টেজ কি হবে? সমান হবে। এগুলো ভোল্টেজ সমান হওয়ার কারণে কারেন্টও সমান হবে, কারণ এখানে কি নাই? ভোল্টেজ ড্রপ নাই। তাহলে আমরা বলতে পারবো এখানে যে গঠিত যে সার্কিটটা হয়েছে, জিনার ডায়োড দ্বারা সার্কিটটা হয়েছে, লোডের আড়াইতে ভোল্টেজ স্টেবিলাইজেশন করা হয় বা ভোল্টেজকে স্থির রাখা যায়। এটা স্থির রাখা মানে এটা স্থির রাখা। তাহলে আমরা বলতে পারবো কি? জিনার ডায়োড ব্যবহার করে ভোল্টেজ স্টেবিলাইজেশন কার্যপ্রণালী এটাই। বুঝছো? আশা করি সবাই বুঝছো। এটা খুব আহামরি কঠিন না। তোমরা যদি নিজের মতো করে লিখতে না পারো, তাহলে তোমাদেরকে তো শিট দেওয়া হবে, অনলাইনে পিডিএফ দেওয়া হবে, এই চিত্র এরকমই চিত্র দেওয়া থাকবে, জাস্ট তোমরা পড়ে নিজের মতো করে লিখতে পারবা। বুঝা গেছে? কিন্তু তোমাদের চিত্র ভাই ভুল করা যাবে না। চিত্র যদি আঁকতে পারো কোনোভাবে, তাহলে তোমরা নিজের মতো করে ব্যাখ্যা লিখতে পারবা। এখন ব্যাখ্যা লেখার, মনে করো ব্যাখ্যা লিখছো কিন্তু চিত্র আঁকতে পারছো না, তাহলে কি হবে? হবে না। তোমরা যদি আগে চিত্র আঁকতে পারো, তাহলে তোমরা তোমাদের ব্যাখ্যাগুলো লিখতে পারবা। প্লাস তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে, ওই পিডিএফে মনে করো যে নিজের মতো করে লেখা যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমরা আয়ত্ত করতে পারবা বা পারবা। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। বুঝছো? আশা করি সবাই বুঝছো। এটা ভোল্টেজ স্টেবিলাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। বুঝছো? এটা ভালো করে সবাই বুঝবা।
এর পরের টপিকস আমরা পড়বো আজকে। এর পরের টপিকস কি আছে? টানেল ডায়োড ব্যবহার করে কার্যপ্রণালীর মূলনীতি বা সচিত্র। তাহলে ভোল্টেজ স্টেবিলাইজেশন সহজ একটা প্রসেস, সহজ প্রক্রিয়া, বুঝছো? এটা দেখো এবার আমরা পড়বো কি, টানেল ডায়োড ব্যবহার করে কার্যপ্রণালীর মূলনীতি। দেখো টানেল ডায়োড এর কার্যপ্রণালীর মূলনীতি। ডায়োডের মূলনীতি, বুঝছো? তাহলে কি বলছিলাম, টানেল ডায়োডের চিত্রটা আঁকতে হবে আগে। টানেল ডায়োড কি করে, নিজের দিকে সবসময়, এটা হচ্ছে প্লাস বা অ্যানোড, এটা হচ্ছে মাইনাস বা ক্যাথোড, বুঝছো? তাহলে এটা আমরা যদি আঁকি চিত্রটা, আর এটা আমার ক্যাপাসিটর, এটা ইন্ডাক্টর, আর এটা কি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সমতুল্য সার্কিট। সবাই চিত্রটা এঁকে নাও। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, টানেল ডায়োড ব্যবহার করে এর কার্যপ্রণালী বা মূলনীতি। দেখো চিত্র আঁকো সবাই। দেখো বলছি কি, প্রশ্ন বলছে টানেল ডায়োডের কার্যপ্রণালীর মূলনীতি। তো টানেল ডায়োডের কার্যপ্রণালীর মূলনীতি, এটা হচ্ছে টানেল ডায়োডের একটা প্রতীক, ঠিক আছে? টানেল ডায়োডের প্রতীক হচ্ছে, তোমাদেরকে বলছিলাম আগেই যে এই ডায়োডের যদি চিত্রগুলো মনে রাখতে পারো তাহলে তুমি এমনি অ্যান্সার করতে পারবা, কিন্তু তুমি যদি ডায়োডের চিত্র আঁকতে না পারো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। এই জন্য তোমাকে বলছিলাম কি, যে বিশেষ ধরনের যে ডায়োডগুলো আছে, বিশেষ ধরনের ডায়োডের চিত্রগুলো আছে, বিভিন্ন ধরনের ডায়োডের যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো প্রতীকগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সমতুল্য সার্কিট যেগুলো আছে ইম্পর্টেন্ট, এগুলো সমতুল্য সার্কিট পড়লেই তুমি আনা, আর বেশি কিছু সমতুল্য সার্কিট পড়া তোমার লাগবে না। তাহলে দেখো বলছিলাম টানেল ডায়োডের কার্যপ্রণালীর মূলনীতি। তাহলে টানেল ডায়োডের একটা চিত্র আঁকছি, পজিটিভ প্রান্তকে বলা হয় অ্যানোড প্রান্ত, নেগেটিভ প্রান্তকে বলা হয় ক্যাথোড প্রান্ত। এরপর টানেল ডায়োডের একটা আমরা কি আঁকছি, টানেল ডায়োডের একটা আমরা সমতুল্য সার্কিট, বুঝছো? এটা হচ্ছে কি সমতুল্য সার্কিট। সমতুল্য সার্কিট দেখো এখানে একটা কি দিছি, এখানে তোমরা ভোল্টেজ দিতে পারো, ইনপুট ভোল্টেজ দিতে পারো। হ্যাঁ, তাহলে দেখো টানেল ডায়োডের কি বললাম, টানেল ডায়োডের কার্যপ্রণালী মূলনীতি। এটা একটা ইন্ডাকটেন্স দিছি, এখানে একটা কি দিছি রেজিস্ট্যান্স, আর এই জায়গায় কি ক্যাপাসিটর একটা, ক্যাপাসিটেন্স একটা, আর এভাবে মাইনাস আর এন আছে। মাইনাস আর এন কেন আছে এটি আমাদের বুঝতে হবে। তাহলে দেখো টানেল ডায়োডে তাহলে আমরা কি লিখছি, একটা প্রতীক লিখছি, এবং একটা প্রতীক, এটাকে প্রতীক বলা হয়, এটাকে সমতুল্য সার্কিট বলা হয়। এখানে একটা কথা লিখছি, টানেল ডায়োডে সবচেয়ে বেশি ডোপিং করা হয়। কি করা হয়? টানেল ডায়োডে সবচেয়ে বেশি ডোপিং করা হয়। তাহলে দেখো বলছিলাম কি, যে টানেল ডায়োডের ক্ষেত্রে কার্যপ্রণালী মূলনীতি এবং সচিত্র। তাহলে আমরা চিত্র আঁকছি, এবার যদি চিত্র আঁকতে পারি তাহলে আমরা কিন্তু এমনি এটা উত্তর দিতে পারবো। কিভাবে দেখো, তোমাদের বলছিলাম কি একটা জিনিস, যে তোমার চিত্র আঁকতে হবে, চিত্র যদি আঁকতে পারো তাহলে কিন্তু সবকিছুই পারবা। এখন দেখো চিত্র আঁকছি আমরা, এখন কেমনে কি করবো ভাই, টানেল ডায়োডের কার্যপ্রণালী মূলনীতি খালি লিখবা, আর কি লিখবা, চিত্র আঁকবা। তাহলে চিত্র আঁকছি আর মূলনীতি লিখবো। বলছে টানেল ডায়োডে সব থেকে বেশি ডোপিং করা হয়, ডোপিং করা হয়। তাহলে এখানে দেখো ইনপুটে একটা ভোল্টেজ আছে, এটা যদি পজিটিভ প্রান্ত নেই, এটা যদি নেগেটিভ প্রান্ত নেই, এটা জানো সবাই ইন্ডাকটেন্স তো বুঝো, আর রেজিস্ট্যান্স বুঝো, ক্যাপাসিটেন্স বুঝো, তোমাদের বুঝাইছিলাম এর আগে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা একটা যে কোন রকম ভোল্টেজ দেই, ভোল্টেজের এখানে ভোল্টেজটা এখানে দেখো, এটা ইন্ডাকটেন্স, এটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে। তাহলে ভোল্টেজ যদি দেই, ভোল্টেজ যদি আমরা কি করি, ভোল্টেজ যদি চালাইতে চাই তাহলে ভোল্টেজটা যদি চালাবো, ঠিক আছে? ভোল্টেজটা আমরা প্রয়োগ করলাম, প্রয়োগ করার ভোল্টেজ গেল। এখন দেখো এই জায়গায় যে আর এন আছে,
কি আছে, আরএন আছে, রেজিস্ট্যান্সটা আছে। এটা কেন আরএন হয়েছে মাইনাস জানো? এই মাইনাসটা হওয়ার কারণটা হচ্ছে সবচেয়ে বেশি ডোপিং করা হয়। যখন সবচেয়ে বেশি ডোপিং করা হবে এবং ভোল্টেজ প্রয়োগ করা হবে তখন রেজিস্ট্যান্সটা কি দেখাবে, মাইনাস দেখাবে। রেজিস্ট্যান্সটা কি দেখাবে, মাইনাস দেখাবে। তাহলে কি ইনপুটে একটা ভোল্টেজ প্রয়োগ করলাম, ভোল্টেজটা যখন আমাদের এখানে প্রয়োগ করা হলো তখন দেখো এটা ফরওয়ার্ড রিভার্স হতে পারে, ফরওয়ার্ড অথবা রিভার্স হতে পারে। দেখো লোডের যদি এই জায়গায় এইটা যদি তুমি প্লাস, এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি ভোল্টেজ হবে, এটা ফরওয়ার্ড ভোল্টেজ হবে। কি ভোল্টেজ হবে, ফরওয়ার্ড ভোল্টেজ হবে। কিন্তু এটা যদি মাইনাস, এটা যদি প্লাস হয় তখন আবার কি হবে, রিভার্স ভোল্টেজ হবে। তখন রিভার্সে আমরা কাজ করতে পারবো, রিভার্সে আমরা কাজ করতে পারবো না। কেন রিভার্সে কাজ করতে পারবো না ভাই, কারণ রিভার্সে আমাদের খুব কম পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। এই জন্য আমরা এটাকে রিভার্সে কাজ করতে পারবো না। তাহলে আমরা কিসে কাজ করবো, ফরওয়ার্ডে কাজ করবো। দেখো এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত দেওয়া আছে, এখানে আমরা পজিটিভ নেগেটিভ যদি নেই তাহলে এটা আমরা ফরওয়ার্ডে কাজ করতে পারবো। এখন কখন ফরওয়ার্ডে কাজ করতে পারবো, যখন এখানে টানেল ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। এখন দেখো ভোল্টেজ প্রয়োগ করার কারণে এখানে ইন্ডাকটেন্স আছে, ক্যাপাসিটেন্স আছে, রেজিস্ট্যান্স আছে, বাধা তো দিবেই, তাই না? বাধা দিবে। এখন বাধা দেওয়ার পরে কিছু ভোল্টেজ ড্রপ হবে, কিছু ভোল্টেজ ড্রপ হওয়ার পরে সামনের দিকে আগাবে, বুঝছো? অর্থাৎ কি হবে, এই ভোল্টেজটা এই জায়গায় আসলো, আসার পর দেখো এই যে ক্যাপাসিটেন্স আছে প্লাস প্লাস, এগুলা প্লাস প্লাস, এগুলা মাইনাস মাইনাস, যে প্রান্তগুলো থাকে, দুটা পাত থাকে, এগুলাতে চার্জ কি করবে, সঞ্চয় করবে। কিছু পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখবে এবং কিছু পরিমাণ চার্জ কোথায় যাবে, রেজিস্ট্যান্সে যাবে। এবং যদি এটাকে যদি বেশি ডোপিং করা হয়, মানে আস্তে ডোপিং করতে 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 একসময় কি হবে, ডোপিং গুলা মানে ডোপিং করা বৃদ্ধি করা হবে, ডোপিংয়ের পরিমাণ বৃদ্ধি করা হবে। কখন বলছে কি সবচেয়ে বেশি ডোপিং করা হয়, ডোপিং সবচেয়ে বেশি শুধুমাত্র টানেল ডায়োডে করা হয়। অন্যান্য ক্ষেত্রে ডোপিং কম করা হয়, কিন্তু টানেল ডায়োডে বেশি করা হয়। টানেল ডায়োডে বেশি কেন করা হয়, টানেল ডায়োডে বেশি করার কারণ হচ্ছে যে এই ডায়োডটাকে সচল করার জন্য। কিন্তু যখন বেশি ডোপিং করা হবে তখন এই জায়গায় কি চলে আসবে, নেগেটিভ ভোল্টেজ চলে আসবে, বুঝছো? এই জন্য এই কথা তোমাদের লিখতে হবে যে এখানে যখন টানেল ডায়োডের ক্ষেত্রে সবচেয়ে ইনপুটে যখন সবচেয়ে বেশি ভোল্টেজ দেওয়া হয়, ইনপুটে যখন সবচেয়ে বেশি ভোল্টেজ দেওয়া হয় বা বেশি ডোপিং করা হয় তখন রেজিস্ট্যান্সটা কি হয়, নেগেটিভ দেখায়, রেজিস্ট্যান্সটা নেগেটিভ দেখায়, বুঝছো? আশা করি সবাই বুঝছো এটা। তাহলে এই টানেল ডায়োডের কাজগুলো অনেক ছোট, তো এটা বেশি বড় করে বোঝানোর কিছু নাই। জাস্ট খালি তোমরা চিত্র আঁকবা এবং সমতুল্য সার্কিট আঁকবা, এরপরে তোমরা টানেল ডায়োডের কার্যপ্রণালী বা মূল নীতিটা লিখবা। হ্যাঁ, মূলনীতিটা লেখা আছে তোমাদের, তো নোট দেওয়াই হবে, ওখান থেকে লেখা আছে, সুন্দর করে দেখে নিতে পারবো। আমি যেগুলো বললাম এই কথাগুলোই আছে ওখানে, শুধুমাত্র তোমাদেরকে চিত্রগুলো আঁকা লাগবে। তাহলে দেখো টানেল ডায়োড, টানেল ডায়োড তো আশা করি সবাই বুঝছো। টানেল ডায়োডে তেমন কিছু নাই। এবার আমরা পড়বো সবশেষ লাস্ট একটা প্রশ্ন আছে, সোলার সেলের গঠন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে দেখো আশা করি সবাই এটা বুঝছো। এরপর যেটা পড়াবো সোলার সেলের গঠন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, ইম্পর্টেন্ট অনেক, খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে তোমাদেরকে পড়া লাগবে। দেখো সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী। সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী। তাহলে আমরা আগে চিত্রটাকে নেই। হ্যাঁ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। লাইট দেওয়া হচ্ছে। তোমরা তো সবাই সোলার সেল দেখছো মনে হয়, তাই না? সবাই দেখার কথা। সবার বাসায় এখন সোলার প্যানেল লাগানো থাকে, যেখানে কারেন্ট থাকে না সেই জায়গাগুলোতে। লোড লাগাই দিলাম। হ্যাঁ, দেখো LOAD, লোড। সোলার সেলের কাজ, সোলার সেলের কাজ হচ্ছে আলোক শক্তিকে কি করবে, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করবে।
দেখো ভাই গরম অনেক, থাক থাক সমস্যা নেই। তাহলে দেখো সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী প্রশ্ন, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক সময় আসে, অনেক সময় বলতে খুবই আসে প্রায়। তাহলে দেখো এখানে একটা চিত্র আঁকছি, চিত্রটা হচ্ছে এন টাইপ উপরে পি টাইপ। তোমরা বাসা বাড়িতে সোলার প্যানেল দেখছো না? সোলার প্যানেল কোথায় থাকে? টিনের উপরে, ছাদের উপরে বাসা বাড়িতে লাগানো থাকে, বিভিন্ন ওয়াটের থাকে, বুঝছো? 12, 14, 40 আরো বড় বড় থাকে। যার বাসায় টিভি ফ্যান চালায়, সিলিং ফ্যান চালায়, তাদের বাসা আরো বড় বড় থাকে। সোলার প্যানেল নিচে যেখানে থাকে এটা কি থাকে? ব্যাটারি থাকে না? ব্যাটারি থাকে। তাহলে ভাই দেখো এই সোলার প্যানেলটাই, এটা সোলার, আহামরি বেশি কিছু না, ওই জিনিসটা এটা জাস্ট খালি তোমাদের বোঝা লাগবে, তোমরা সবাই জানো। তাহলে সোলারের কাজ কি? আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা। এই যে আলোটা উপর থেকে পড়ে, এই আলোটা কি করে? নিচে পড়ে এবং ওইটা থেকে কি হয়? বৈদ্যুতিক একটা শক্তি রূপান্তর হয়, বুঝেছে? তাহলে দেখো তোমার যদি নিচে ব্যাটারি না থাকে, ব্যাটারি বলতে ব্যাটারির কাজ কি? ব্যাটারির কাজ হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা, চার্জ সঞ্চয় করে রাখবা। কিন্তু দেখো দিনের বেলায় বলো আর রাতের বেলায় বলো, রাতের বেলায় যদি সোলার প্যানেল উপরে থাকে, যখন যদি ব্যাটারি না লাগা থাকে, তাহলে চালাতে পারবা? চালাইতে পারবা না। কেন চালাইতে পারবে না জানো? কারণ ওখানে চার্জটা সঞ্চয় করা থাকে না। আর দিনের বেলায় কি হবে? ডিরেক্ট যে আলোটা পড়বে, যে আলোক শক্তিটা পড়বে, এই আলোক শক্তি থেকে সাথে সাথে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়ে তুমি যে কোনো কিছু লোড চালাইতে পারবা, বুঝছো? কিন্তু রাতের বেলা পারবা না, কারণ সেখানে চার্জ সঞ্চয়ের কোনো পদ্ধতি বা ব্যাটারি বা কি চার্জ সঞ্চয়ের কিছু থাকে না। এই জন্য তুমি কি করতে পারবা না? ব্যাটারি ছাড়া সেটাকে তোমরা চালাইতে পারবা না। এই জন্য একটা ব্যাটারির দরকার হয়। কিসের দরকার হয়? ব্যাটারির দরকার হয়। তো ব্যাটারিটা আমাদের জানার দরকার নেই, আমরা সোলার সেলটা কিভাবে গঠন হয় সেটা দেখবো শুধু। দেখো তাহলে উপরে দেখতে পাচ্ছি এন টাইপ, নিচে দেখতে পাচ্ছি পি টাইপ। এন টাইপ, পি টাইপ সবাই তো বুঝছো, সবাইকে আমি দ্বিতীয় অধ্যায়ে বুঝাচ্ছি পি টাইপ এন টাইপ কি। তাহলে পি টাইপ এবং এন টাইপ, উপরে আছে পি, নিচে আছে এন। এখানে একটা কি আছে? লেয়ার আছে, একটা লেয়ার দেখতে পাচ্ছ। এই পাশে একটা লেয়ার, এই পাশে একটা লেয়ার, ছোট করে দেওয়া আছে, মানে এগুলো পজিটিভ নেগেটিভ লেয়ার গুলা, বুঝছো? তাহলে এই দুইটাকে মিলে বলা হয় মেটাল কন্টাক্ট, অর্থাৎ পিএন জাংশন। পিএন জাংশন কাকে বলে সবাই জানোই। পিএন জাংশন হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে যে জাংশন গঠিত হয় সেটাই তোমার পিএন জাংশন, বুঝা গেছে? তাহলে দেখো এখানে আমরা লোড বলতে এই পাশ এই পি টাইপের একটা প্রান্ত এবং এন টাইপের একটা প্রান্ত মিলে একটা লোড চালানো কিভাবে যায় সেই জিনিসটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ এখানে কোনো ব্যাটারি নাই, ডিরেক্ট আমরা আলোক শক্তিকে শক্তিতে রূপান্তর করছি। কারণ বলে দিচ্ছে সোলার সেলের গঠন, সোলার সেল হচ্ছে সোলার কোষটা, এখানে কিন্তু ব্যাটারির কথা বলা হয় নাই, বুঝা গেছে? তাহলে দেখো ভাই এরকম একটা চিত্র আঁকবা, এটা এন টাইপের চিত্র। উপর থেকে লাইটিং দেওয়া হচ্ছে, উপর থেকে কি দেওয়া হচ্ছে? লাইটিং। উপর থেকে লাইটিং দেওয়ার পরে কিন্তু কি হয় সোলার সেল? তোমাদের বলছিলাম যে এলইডির প্রতীকটা এরকম, যে উপর থেকে কি আসে সবসময়, সরি ফটোডায়োডের প্রতীক এরকম। কিসের ডায়োড? ফটোডায়োড। দেখো ফটোডায়োড কি বলছিলাম? ফটোডায়োডের কাজ কি? ফটোডায়োডের কাজ এবং সোলার সেলের কাজ কিন্তু একই। ফটোডায়োডের প্রতীক এরকম। কি ফটোডায়োডের কাজ হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তিকে ডিরেক্ট কি করবে? আলোক শক্তি, সরি আলোক শক্তিকে ডিরেক্ট কি করবে? বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করবে। কাজ কি? আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করবে, বুঝা গেছে? তাহলে দেখো আর তোমার ওই যে বলছিলাম এলইডি, এলইডি কাজ কি বল দেখি? এলইডি এরকম ছিল না যে আলোটা বের হয়ে যাবে? এটা বৈদ্যুতিক শক্তি কি হবে? আলোক শক্তিতে রূপান্তর হবে। হ্যাঁ, তাহলে দেখো পিএন জাংশন দেখতে পাচ্ছি বা একটা লেয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা লোড লাগানো আছে। এই দুইটা লেয়ার, দুইটা কি আছে? পি এন টাইপ এবং পি টাইপ, দুইটার সাথে দুইটা কানেকশন দেওয়া আছে। লোড কিভাবে চালানো যায় সেই জিনিসটা তোমাদের লিখতে হবে। তাহলে এরকম একটা চিত্র আঁকার পর তুমি লিখবা সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী। দেখো সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী প্রথমে আছে কি? আলোক শক্তিতে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তর, আলোক শক্তিকে কি করতে হবে? বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে হবে। এখন আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে হবে, এটা লিখবা। লেখার পরে লিখবা যে এখানে দুইটি জাংশন দেখতে পাচ্ছি পিএন জাংশন, একটি সেমিকন্ডাক্টরের পি টাইপ এবং একটি সেমিকন্ডাক্টরের এন টাইপ মিলে যে জাংশন গঠিত হয় তাকে বলা হয় পিএন জাংশন। উপর থেকে যখন সূর্যের আলো পড়ে তখন সেখানে কি হয়? তাপের সৃষ্টি হয়। সেখানে কি সৃষ্টি হয়? তাপের সৃষ্টি হয় এবং আলোক শক্তির সৃষ্টি হয়। এই আলোক শক্তি কি করে? এই আলোক শক্তি পি টাইপ এবং এন টাইপ দুইটার মধ্যে একটা লেয়ার সৃষ্টি করে, বা পি টাইপের মধ্যে প্রথমে পড়ে। পি টাইপের মধ্যে পড়ার কারণে কি হয়? অনেকগুলা কি সৃষ্টি হয় বলতো? ইলেকট্রনের সৃষ্টি হয়। ইলেকট্রন গুলো একটা একটার সাথে কি হয়? কি অবস্থায় সৃষ্টি করে? ধাক্কা সৃষ্টি করে। ধাক্কা সৃষ্টি করে বিকর্ষণ করে এবং এন টাইপে আসে এবং পি টাইপ এন টাইপ মিলে একটা জাংশন গঠিত হয় যেটাকে বলা পিএন জাংশন বা পিএন জাংশন অথবা পিএন এর একটা লেয়ার। এই লেয়ারটা মিলে কি হয়? দুই পাশে দুইটা প্রান্ত লাগানো আছে। দেখো একটা লোডের দুই পাশে দুইটা, একটা পজিটিভ প্রান্ত, একটা আছে নেগেটিভ প্রান্ত। এটাকে নেগেটিভ প্রান্ত বলতে পারো, এটাকে পজিটিভ প্রান্ত বলতে পারো। এই প্রান্তের দুই দিক যদি সংযোগ করা হয় তাহলে আমরা একটা কি চালাতে পারি? একটা লোড চালাতে পারি। এটা হচ্ছে সব থেকে সহজ প্রমাণ এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এই প্রমাণটা তোমরা যদি করতে পারো তাহলে পরীক্ষায় 8 মার্ক পাবো। কত মার্ক পাবা?
8 মার্ক পাবে, মনে করবা এটা তোমাদের জন্য ধরা 8 মার্ক, বুঝছো? এটা নিয়ে কনফিউজ আর কিছু নাই। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এই টপিক্সের যে জিনিসগুলো আছে, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এগুলো তোমাদেরকে পড়ে নেওয়া। এখন দেখো তোমাদেরকে 3টে প্রমাণ পড়াইছি। একটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে পড়াইছি সোলার সেলের গঠন, এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটা পড়াইছি টানেল ডায়োডের কার্যপ্রণালী। তার মধ্যে সোলার সেলের গঠন এবং ভোল্টেজ স্টেবিলাইজার এই দুইটা খুব ভালোভাবে তোমরা পড়বা, এই দুইটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, বুঝছো? তাহলে দেখো এটা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে পড়বা। এরপরের যে অধ্যায়গুলো আছে, এরপরের অধ্যায়গুলো আমরা নেক্সট দিন শুরু করাবো, বুঝছো? আর তোমাদের যেই জিনিসগুলো বোর্ডে বেশিবার আসছে এগুলো করার চেষ্টা করবা, কারণ তোমরা তো সেকেন্ড সেমিস্টার, তোমরা জানোই সবকিছু যে বোর্ডের জিনিসগুলো বারবারই বোর্ডের গুলাই আসে, বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই বা আসে না। এই জন্য বোর্ডের গুলাই পড়ো তুমি, সিলেবাসটা বড় করার দরকার নাই। সিলেবাস যদি বড় হয়ে যায় তাহলে তোমার রিভিশন দিতে অনেক কষ্ট হবে এবং তোমার রেজাল্টও আলটিমেটলি খারাপ হয়ে যাবে। আদারওয়াইজ অন্য কিছু পড়ার দরকার নাই। সো যেগুলো আছে এগুলো তোমরা বারবার রিভিশন দিতে থাকবা। অ্যাটলিস্ট যেগুলো বোর্ডে আছে, বেশি বোর্ডে আছে, এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে এই ইলেকট্রনিক্স ক্লাস দিয়ে, বুঝছো? আজকে যে 3টে প্রমাণ পড়ালাম এই 3টা প্রমাণ পড়বা, প্লাস ক খ এবং ক খ বিভাগের যেই তোমার বোর্ডের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা শেষ করে ফেলবা, বুঝছো? ক খ বোর্ডের প্রশ্নে ক্ষয়ে পড়ে দাম যদি প্রমাণ থাকতো, ক্ষয়ে তেমন কিছু প্রমাণ নাই। এটা ফরওয়ার্ডের প্রমাণ আছে, এটা তোমরা পারবা, এর আগেই করাইছি, বুঝছো? তাহলে এই 3টা প্রমাণ আছে, এই 3টা প্রমাণ তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। আশা করা যায় সবাই বুঝছো ভাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিদিনের পর প্রতিদিন করবা, তাহলে তোমাদের জন্য চাপ হবে না, বুঝছো? সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।